ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে। আপনারা জানেন যে গতকালই এই চুক্তিটি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে কি থাকছে এবং এই চুক্তির ফলে বাংলাদেশ কী ধরনের সুবিধা জাপানের বাজারে পাবে বা জাপান বাংলাদেশের বাজারে কী ধরনের সুবিধা পাবে, অথবা এই আমদানি রপ্তানির বাইরে গিয়ে এই চুক্তিতে আর কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে এই চুক্তিতে কি কি আছে বা বাংলাদেশ এই চুক্তির ফলে কী ধরনের উপকারিতা বাংলাদেশের জন্য আসবে, এই সব বিষয়ে জানবো। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে আজকের স্টোরি, জাপানের সঙ্গে বাংলাদেশ যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হলো, এটি বাংলাদেশের জন্য আপনি বলছেন যে এইরকম একটি চুক্তি বাংলাদেশ প্রথম করলো এবং এই চুক্তিটা বাংলাদেশের ভবিষ্যতের রপ্তানি এবং বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি আসলে কিভাবে সম্ভব হবে বা এই চুক্তিতে কি আছে? ধন্যবাদ আপনাকে। এটার যে নাম ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এতে বোঝা যায় যে এটা হচ্ছে সামথিং মোর দ্যান হচ্ছে এফটিএ। এফটিএর ক্ষেত্রে শুধু দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়টা থাকে, এখানে আরও অনেক বিষয় আছে যেটা হচ্ছে দুই দেশের মধ্যে একটা অর্থনৈতিক একটা সহযোগিতা তৈরি করবে। সেই কারণে এটার নাম ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করা হয়েছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণে। একটা হলো যে এটা বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক একটা বাণিজ্য চুক্তি, পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি যেটাকে বলা যায়। যে আপনি জানেন যে বাংলাদেশ এখন পর্যন্ত কারোর সাথে এফটিএ স্বাক্ষর করেনি। শুধু ভুটানের সাথে আমাদের একটা পিটিএ আছে, সেখানে অল্প কিছু পণ্যে আমরা ভুটানকে শুল্ক ছাড় দিয়েছি, ভুটান আমাদেরকে দিয়েছে। তো এই চুক্তিটা হচ্ছে বাংলাদেশের প্রথম, এবং যে বাংলাদেশের মতন একটা এলডিসি প্রথম একটা এফটিএ বা এফটিএর চেয়ে বড় একটা চুক্তি করছে একটা উন্নত দেশের সাথে, এবং সেটা হচ্ছে বিশ্বের এখন তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এই দিক থেকে হচ্ছে এই চুক্তির তাৎপর্য অনেক। এবং আপনি যদি দেখেন যে জাপানে হচ্ছে আমাদের এশিয়ায় আর ভিতরে জাপানেই আমাদের সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়, সেখানে প্রায় $2 বিলিয়ন বাংলাদেশে এক্সপোর্ট করে। এবং এখন আমরা আরএমজি, জাপান আমাদের হচ্ছে জিএসপি ফ্যাসিলিটিস দেয়, ডিউটি ফ্রি অ্যাক্সেস সেটা দিচ্ছে। সেটা গ্র্যাজুয়েশনের পরেও অলমোস্ট একই শর্তে হচ্ছে সেটা অব্যাহত থাকবে, যে সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন রুলস অফ অরিজিনের ক্ষেত্রে। এবং হচ্ছে আপনার যদি আপনি একটা কাঁচামাল ইম্পোর্ট করলেন, ওটার যে ট্যারিফ এসএস কোড, ফিনিশ প্রোডাক্টের এসএস কোডে যদি একটু চেঞ্জ হয়, তাহলেও হচ্ছে আপনি ওটা বাংলাদেশের প্রোডাক্ট হিসেবে কাউন্ট হবে এবং ডিউটি ফ্রি পাবে। এই ফ্যাসিলিটিসটা এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও থাকবে। এটা একটা আমাদের জন্য একটা বড় সুবিধা। আর জাপানকেও আমরা একইভাবে হচ্ছে বিভিন্ন সুবিধা দিতে হচ্ছে, যেহেতু গ্র্যাজুয়েশনের পরে আমরা হচ্ছে জাপানের বাজারে এমনি আর হচ্ছে ডিউটি ফ্রি এখনকার মতো পাবো না। ফলে এই চুক্তিটা হচ্ছে আমরা রেসিপ্রোকাল, তারা আমাদের দিবে, আমরা তাদেরকে দেবো, এরকম। তো গ্র্যাজুয়ালি জাপানের আমরা হচ্ছে 1 দশকের মধ্যে প্রায় ওদের 9,000 পণ্যে আমরা ডিউটি ফ্রি দেবো। কিন্তু এই চুক্তির আরও কিছু তাৎপর্য দিক রয়েছে। সেটা হলো যে বাংলাদেশের ভিতরে যে আপনার বিজনেস এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে ইজি করার যে বিষয়গুলি সরকার থেকে বিভিন্ন সময় বলছে, কিন্তু সেগুলি আসলে হয়নি। তার অনেক কিছু হচ্ছে এখন এই চুক্তির মধ্যে থাকা, এটা এক ধরনের সরকারের উপরে একটা বাইন্ডিংস তৈরি হয়ে গেছে। কি সেইগুলো? হ্যাঁ, যেটা হলো সরকার এখন করতে বাধ্য হবে, এরকম কিছু পয়েন্ট। আপনি জানেন যে এই চুক্তিটা হচ্ছে 1272 পৃষ্ঠার চুক্তি, গতকাল এটা স্বাক্ষর হয়েছে। ফলে পুরাটা আমাদের পক্ষে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা সম্ভব হয় নাই। আমরা অনেক এক্সপার্টের কাছে পুরা কপিটা পাঠিয়েছি, তারা যতটুকু পেরেছে রাতে আমাদেরকে তারা পড়ে আমাদেরকে হচ্ছে একটা ফিডব্যাক দিয়েছে যে এই চুক্তির মধ্যে নতুন এই জিনিস আছে। তো তার আলোকে আমি কিছু পয়েন্ট বলবো। এর মধ্যে একটা হচ্ছে শুরুতে যদি বলি যে ট্রেড ফ্যাসিলিটেশনের কথা বলা আছে, যেটা আমি শুরুতে বললাম যে সরকার ইজ অফ ডুইং বিজনেস করার জন্য অনেক কিছু বলছে, কিন্তু হয়তো কিছু করছে, কিন্তু সেটা কাঙ্ক্ষিত মাত্রায় যায় নাই। তো এখানে ট্রেড ফ্যাসিলিটেশনের যে শর্তটা আছে, সেটা যদি করা যায়, এটা হচ্ছে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য কিছুটা সহজ করবে। এখানে বলা আছে যে সরকার হচ্ছে অথরাইজড ইকোনমিক অপারেটর নিয়োগ দেবে। তো এই অথরাইজড ইকোনমিক অপারেটর হলো একজন ইম্পোর্টার, একটি প্রতিষ্ঠান যে নিজে পণ্য ইম্পোর্ট করে আমদানি পর্যায়ে যখন তার পণ্যটা পোর্টে আসবে, সে নিজেই তার পণ্যের ট্যাক্সেশনটা অ্যাসেস করবে, সে নিজে হচ্ছে ট্যাক্স পরিশোধ করে তার পণ্যটা খালাস করে নিয়ে আসবে।
ফলে কাস্টমসে এখন যে হয়রানি হয় এবং লম্বা সময় লাগে পণ্য খালাস করতে, সেই এই বিপত্তিটা ব্যবসায়ীদের ক্ষেত্রে দূর হবে। আমি একটু বোঝার স্বার্থে জিজ্ঞেস করি, সেটি হচ্ছে যে এটি কি শুধুমাত্র জাপান থেকে আমদানির ক্ষেত্রেই এই অথরাইজ ইকোনমিক অপারেটর নিয়োগ পাবে, নাকি অন্যান্য দেশের ক্ষেত্রেও এরকমই হবে? না, এখানে চুক্তিটা যেহেতু জাপানের সাথে, তো জাপানটাই ফোকাস, কিন্তু যখন এটা আমাদের প্র্যাকটিসে চলে আসবে সেটা হচ্ছে অন্যদের ক্ষেত্রেও হবে। তো আমি এখন কি কোনো অথরাইজ ইকোনমিক অপারেটর বাংলাদেশে আছেন? হ্যাঁ, বাংলাদেশে আছে। আমি গতকালকে যেটা জেনেছি যে এর আগে এনবিআর 3টা প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর নিয়োগ দিয়েছিল, এবছর আরও 7টা দিয়েছে, মোট 10টা প্রতিষ্ঠান হয়েছে এবং এনবিআর আরও প্রায় 70টা আবেদন পেন্ডিং আছে। ফলে এই চুক্তির ফলে এনবিআর উপরে একটা প্রেশার তৈরি হবে, এটা আর একটু বাড়ানোর জন্য। এটা একটা বিষয়। বন্দরে আরেকটা বিষয় যে আপনি পণ্য আমদানি করলেন, হয়তো এএসএস কোডে একটু এদিক সেদিক হওয়ার কারণে আপনার হচ্ছে মিস ডিক্লারেশন হয়ে যায় এবং এজন্য হচ্ছে কাস্টমস আপনাকে 200% পর্যন্ত জরিমানা করতে পারে। তো এই চুক্তিতে বলা আছে যে এই যে মিস ডিক্লারেশনের কারণে এনবিআরের যে পরিমাণ রাজস্ব ক্ষতি হবে, এনবিআর শুধু ওই পরিমাণ জরিমানা করতে পারবে, 200% না। এনবিআর যদি 100 টাকা লস হয়, সে 100 টাকা জরিমানা করে নিতে পারবে, 200 টাকা লস হলে 200 টাকা। এখন যে মন চাইলো এটা টোটাল হলো কাস্টমস অফিসারের উপরে, সে আপনি হয়তো 100 টাকার পণ্য আনলেন, আপনার উপরে যদি 200% হলে দিয়ে দেয়, তো বিরাট একটা বার্ডেন হয়ে যাচ্ছে। এটা একটা শাস্তি হিসেবে আছে। এখন এখানে বলা আছে যে বাংলাদেশে যে জাপানি ইনভেস্টররা যে ইনভেস্ট করবে, তো সেই ইনভেস্টমেন্টে কোনো ডিসপুট যদি দেখা দেয়, তাহলে ইন্টারনালি হচ্ছে আলোচনার ভিত্তিতে এটা 60 দিনের মধ্যে সমাধান করতে হবে। যদি 60 দিনের মধ্যে সমাধান না করা যায়, তাহলে এটা হচ্ছে আরবিট্রেশনে যাবে। ইনভেস্টমেন্ট ডিসপুট সেটেলমেন্টের জন্য আন্তর্জাতিকভাবে কিছু আরবিট্রেশন প্রতিষ্ঠান আছে, সেখানে যাবে। এর বাইরে হচ্ছে আরও বেশ কতগুলো বিষয় আছে, যেমন করাপশন। এই চুক্তিতে হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চুক্তিতে হচ্ছে দুর্নীতি দূর করার এবং আনডিউ যে লেনদেন হয় সেগুলি হচ্ছে দমন করার জন্য সরকার কি কি এনফোর্সমেন্ট করবে সেটা নিয়ে একটা বিস্তারিত একটা চ্যাপ্টার আছে। এটা বাংলাদেশে এর আগে যেসব চুক্তি স্বাক্ষর করেছে তার কোথাও এই ধরনের নাই। এটা হচ্ছে এই চুক্তির একটা বিশেষত্ব। বাংলাদেশে আসলে করাপশন আছে এবং প্রাইভেট সেক্টর ব্যবসায়ীরা সবসময় বলছেন যে তারা দুর্নীতি, মানে টাকা ঘুষ না দিয়ে তারা কোনো কাজ করতে পারেন না। এটা এক্ষেত্রে সহায়ক হবে। আবুল কাসেম, আমি আপনার কাছ থেকে আরেকটা ব্যাপার একটু বুঝতে চাই, সেটি হচ্ছে যে এই যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি জাপানের সঙ্গে আমাদের হলো, এটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হলো, অন্যান্য দেশের সঙ্গেও করার বেশ কিছু উদ্যোগের কথা আমরা অনেকদিন ধরে সরকারের পক্ষ থেকে শুনে আসছি, এবং তার মূল উদ্দেশ্য বলা হচ্ছে যে বাংলাদেশ যে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের, সেই উত্তরণ পরবর্তী যে চ্যালেঞ্জগুলো আসবে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এই চুক্তিগুলো বাংলাদেশকে সহযোগিতা করবে, যে বাংলাদেশের বৈশ্বিক বাজার থেকে বাংলাদেশের যাতে ফিরে আসতে না হয় বা বৈশ্বিক বাজারের প্রতিযোগিতাটা যাতে বাংলাদেশ ঠিকঠাকভাবে মোকাবেলা করতে পারে। আপনি অনেক বছর ধরেই হচ্ছে এই গ্লোবাল বিজনেস নিয়ে কাজ করছেন। আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জগুলো আসবে, জাপানের সাথে এই চুক্তিটা আমাদেরকে কতটা প্রভাবক হিসাবে মানে কাজ করবে বাংলাদেশের পক্ষে? আপনি যদি আমাদের হলো এক্সপোর্ট ফিগার দেখেন, যে আমাদের এক্সপোর্টের প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়ন, যেখানে হচ্ছে আমরা 26 সালে গ্রাজুয়েশন হলেও আমরা 29 সাল পর্যন্ত সেখানে আমাদের সব সুবিধা অব্যাহত থাকবে। আমাদের দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র, সেখানে আমরা কোনো ট্যারিফ বেনিফিট পাই না, সেখানে আমরা শুল্ক দিয়েই সেখানে এক্সপোর্ট করি। এর বাইরে যেসব মেজর আমাদের বাজার আছে, যে আপনার যুক্তরাজ্য হচ্ছে আমাদেরকে 29 সাল পর্যন্ত, যেহেতু তারা আগে ইউরোপীয় ইউনিয়নে ছিল, তাদের ট্রেড পলিসিটা ইউরোপীয় ইউনিয়নের পলিসিটাই তারা ফলো করে, এবং তারা নতুন যে পলিসি করছে সেটা ইউরোপীয় ইউনিয়নের আদলে, যে তারাও হচ্ছে 29 সাল পর্যন্ত আমাদের দেবে। চায়না বলেছে যে তারা আমাদের গ্রাজুয়েশনের পরেও হচ্ছে কন্টিনিউ করবে, এবং তুরস্ক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মডেল অনুযায়ী তারাও হচ্ছে 3 বছর গ্রেস পিরিয়ড দেয়। এইসব বাজারে আমাদের টোটাল এক্সপোর্টের হচ্ছে প্রায় 70% হয়ে থাকে। ফলে আমাদের যে 30% এক্সপোর্ট, সেটা হচ্ছে ইমিডিয়েটলি ক্ষতিগ্রস্ত হবে 26 সালের পরে। এর মধ্যে আমাদের হচ্ছে যদি ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়াতে আমাদের এক্সপোর্ট একসময় প্রায় 2 বিলিয়ন হয়েছিল, একটু কমেছে। আমাদের এশিয়ার আদার মার্কেট, আমাদের কিন্তু কোরিয়া, মালয়েশিয়া, এসব জায়গায় বেশ ভালো এক্সপোর্ট আছে। কিন্তু এসব দেশের সাথে যদি আমরা হচ্ছে এখন এফটিএ
বা অন্য যে নামেই হোক, যদি আমরা হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য করতে পারি, বাণিজ্য চুক্তি করতে পারি, তাহলে হয়তো আমাদের এসব অঞ্চলেও এক্সপোর্টের বাজারটা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু এটা হচ্ছে আপনার 3 বছরের ব্যাপার, 26 থেকে 29 সালে এসে আপনি দেখবেন যে আপনাকে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি ফ্যাসিলিটিস নাই, তখন আপনাকে জিএসপি প্লাসে আপনি ঢুকতে পারলেন কি পারলেন না তার উপরে ডিপেন্ড করবে। আদার দেশগুলোতে কানাডা বাংলাদেশের বড় বাজার, কানাডার সাথে কিন্তু আমাদের একটি নেগোসিয়েশন এখন পর্যন্ত শুরু হয়নি, যদিও তারা বলছে যে তারা আমাদেরকে ডিউটি ফ্রি 3 বছর দেবে, কিন্তু তাদের পলিসি এখনও চেঞ্জ হয়নি। ফলে এলডিসি গ্রাজুয়েশনের সময় আমাদের এক্সপোর্ট স্বাভাবিকভাবেই কিছুটা এফেক্টেড হবে। তো সেক্ষেত্রে জাপানের সাথে যে আমাদের যে চুক্তিটা হলো, এটা হচ্ছে আমাদের কোনো নেগোসিয়েশন স্কিল ছিল না, আমাদের কোনো এক্সপেরিয়েন্স ছিল না। এটা একটা এক্সপিরিয়েন্স যে আমরা যখন অন্য দেশগুলোর সাথে হচ্ছে একটি নেগোসিয়েশনে যাব, তখন এখানে আমাদের যে দর কষাকষির যে একটা দক্ষতা অর্জন হয়েছে সেটা কাজে লাগবে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে জাপানের সঙ্গে আমাদের যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হয়েছে তাতে কি কি রয়েছে এবং এটি ভবিষ্যতে আমাদেরকে কিভাবে সহযোগিতা করবে। প্রধানত জাপানের বাজারটা যেরকম আমাদের জন্য সুরক্ষিত হলো, পাশাপাশি জাপান থেকে আমরা একটি অভিজ্ঞতা অর্জন করলাম, যে অভিজ্ঞতা আমরা অন্য দেশের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। আমরা আশা করব সরকার যে উদ্দেশ্যে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো আলোচনা হচ্ছে, খুব দ্রুত সেই সমস্ত চুক্তিগুলো নিশ্চয়ই সরকার করবে এবং দেশের রপ্তানি বাজার অক্ষত অব্যাহত থাকবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।